আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম 10 মিনিট স্কুলের আজকের ম্যাথ ক্লাসে। আপনাদের সাথে আছি আমি নাফিদ ইসলাম এবং আজকে আমরা আলোচনা করব হচ্ছে বৃত্ত নিয়ে। তো বৃত্ত বলতে আসলে একটা সঞ্চার পথ বা চলার পথকে বোঝায়। কি ধরনের চলার পথ চলুন তাহলে দেখে নেওয়া যায়। তো বৃত্ত হচ্ছে একটা শর্তাধীন বিন্দুর চলার পথ। অর্থাৎ ধরা যাক আমি একটা পয়েন্ট নিলাম ও আর একটা পয়েন্ট নিলাম এ। এখন ও আর এ এই দুইটার মধ্যে আমি ও কে স্থির করে দিলাম, অর্থাৎ ও হচ্ছে এই জায়গাটায় ফিক্সড। এখন ও কে ফিক্সড করে এবার আমি ও আর এ এর মাঝের দূরত্বটাও ফিক্স করে দিলাম, ধরা যাক এই ডিসটেন্সটাই। এখন সবসময় এই ডিসটেন্সটা মেনটেন করে এ যদি চলাচল করে ও এর থেকে, তাহলে আমরা এরকম একটা রাস্তা পাই। এই যে রাস্তাটা, এটাকে আমরা বলবো হচ্ছে বৃত্ত। এখন আমি যদি ও আর এ কে যোগ করে দেই, তাহলে হচ্ছে আমি একটা দৈর্ঘ্য পাবো। সেক্ষেত্রে ওকে আমরা বলি হচ্ছে তখন কেন্দ্র, কারণ ওকে আমি স্থির করে দিয়েছি আর ওকে সেন্টার ধরেই কিন্তু এ চলাচল করছিল। আর এই যে দৈর্ঘ্যটা, এটাকে আমরা বলি হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ যেই ডিসটেন্সটা মেইনটেইন করে আরেকটা বিন্দু চলাচল করে সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাসার্ধ। আর এই যে চলার পথ, এই চলার পথটাকে আমরা বলি হচ্ছে বৃত্তের পরিধি। এখন আমি যদি বৃত্তের উপরে যে কোনো দুইটা র্যান্ডম পয়েন্ট নিই এবং ওই পয়েন্ট দুটাকে যোগ করে দেই, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে জ্যা। যেমন এই দুইটা পয়েন্ট নিলাম আমি এ আর বি। তো এ আর বি এই দুইটা পয়েন্টের সংযোজক রেখাংশ ধরলাম হচ্ছে এবি, তাহলে এবি কে আমরা বলবো হচ্ছে একটা জ্যা। এখন বৃত্তের এই জ্যাটা যদি কেন্দ্র দিয়ে যায়, তখন আমরা সেটাকে ব্যাস বলি। কেন বলি? তো ধরা যাক আমি আরো দুইটা পয়েন্ট নিলাম এ আর বি, এদিকে যোগ করলে তো আমি একটা জ্যা পাচ্ছি, কিন্তু এই জ্যাটা যখন কেন্দ্র দিয়ে যায়, তখন কি এই একটা ডিসটেন্স আমি পাই, যেটাকে আমরা বলি কি এই স্থির পয়েন্ট আর বৃত্তের উপর যে কোনো পয়েন্টের সংযোজক রেখাংশ, এটাকে আমরা কি বলি? ব্যাসার্ধ বলি না? আবার এটাও কি সেম ভাবে আরেকটা ব্যাসার্ধ না? তাহলে দুইটা ব্যাসার্ধ যোগ করলে তো আমরা একটা ব্যাস পাই। এই কারণে বৃত্তের কেন্দ্রগামী জ্যা হচ্ছে একটা ব্যাস। আর এই দৈর্ঘ্যটাই কিন্তু ম্যাক্সিমাম দৈর্ঘ্য একটা জ্যার হতে পারে একটা সার্টেন বৃত্তের জন্য। এই কারণে বৃত্তের ব্যাস হচ্ছে বৃহত্তম জ্যা। এখন বৃত্তের পরিধিতে যদি আমরা কোনো কোণ পাই, সেটাকে আমরা বলি হচ্ছে পরিধিস্থ কোণ। যেমন এইটা হচ্ছে বৃত্তের পরিধি, পরিধির উপরে এই পয়েন্টটায় আমি এই কোণটা পাচ্ছি, এই কারণে এটাকে আমরা বলি হচ্ছে পরিধিস্থ কোণ। এখন এই পয়েন্টটা বৃত্তের উপরস্থ যে কোনো পয়েন্ট থেকে হতে পারে, এই দুইটা র্যান্ডম পয়েন্ট থেকে হতে পারে, এইরকম দুইটা র্যান্ডম পয়েন্ট থেকেও হতে পারে, আবার এরকম দুইটা র্যান্ডম পয়েন্ট থেকেও সেটা কোণ হতেই পারে। কিন্তু পয়েন্ট টু বি নোটেড, সবসময় কিন্তু যেই পয়েন্টে কোণ উৎপন্ন হবে সেটা অ্যাকচুয়ালি পরিধির উপরে থাকে। কিন্তু এই পয়েন্টটা যদি পরিধির উপরে না থেকে এই কেন্দ্রতে হতো, তাহলে আমরা তখন সেটাকে বলতাম কেন্দ্রস্থ কোণ। তার মানে বৃত্তের পরিধির উপরে যে কোনো দুইটা বিন্দু কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলি কেন্দ্রস্থ কোণ। এই কারণে এটা হচ্ছে আমার একটা কেন্দ্রস্থ কোণ। এটাও কিন্তু একটা কেন্দ্রস্থ কোণ। তবে এই দুইটা হচ্ছে বৃত্তের র্যান্ডম দুইটা পয়েন্ট, এটা হচ্ছে কেন্দ্র। এই দুইটা পয়েন্টকে যোগ করে দিলে আমরা কি পাই? একটা ব্যাস পাই। তাহলে ব্যাসটাও কিন্তু কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করে। একইভাবে এইটাও হচ্ছে আমার একটা কেন্দ্রস্থ কোণ। ওকে, তাহলে আমরা বৃত্তের মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম। এবার হচ্ছে বৃত্তের আমরা কিছু স্বীকার্য শিখে নিব। তো প্রথম স্বীকার্যটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে হচ্ছে সমদ্বিখণ্ডিত করে। যেমন ধরা যাক এটা হচ্ছে আমার একটা বৃত্ত আর এটা হচ্ছে আমার একটা জ্যা। তো এই জ্যাটা তো ব্যাস না, কারণ সে কেন্দ্র দিয়ে যায় নাই। এখন আমি যদি ও থেকে এ বি এর উপর ধরা যাক ওসি লম্ব টানি, এটা হচ্ছে আমার ওসি লম্ব, তার মানে হচ্ছে আমার কোণ ওসিবি ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, আমার কোণ OCA ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারবো সি পয়েন্টটা আসলে এসি এর মধ্যবিন্দু। সুতরাং আমি বলতে পারি AC ইজ ইকুয়াল টু BC। একইভাবে বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর আসলে লম্ব হবে। যেমন আমি ধরা যাক একটা অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত নিয়ে নিলাম আর AB একটা জ্যা নিয়ে নিলাম। তো এটাও তো ব্যাস না, কারণ সে কেন্দ্র দিয়ে যায় নাই। তাহলে এটার মধ্যবিন্দু আমি নিলাম হচ্ছে সি। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা আগের থেকেই জানি AC ইজ ইকুয়াল টু BC। এখন আমি যদি ও আর সি কে যোগ করে দেই, তাহলে আমি বলতে পারবো যে অ্যাঙ্গেল OCB ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল OCA ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ OC হবে অ্যাকচুয়ালি AB এর উপরে লম্ব।
পরটায় যাই। পরের স্বীকার্যটা হচ্ছে বৃত্তের একই বিন্দুতে কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো কেন্দ্রস্থ কোণ কোনটা ছিল, যে ধরা যাক আমি একটা বৃত্ত যদি নিয়ে নেই, বৃত্তের এই কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে সেটা হবে আমার কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তের পরিধির উপরে যে কোনো একটা পয়েন্টে যে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ। তো আমি ধরে নিচ্ছি আমি সি পয়েন্টটাকে চুজ করলাম। তো সি পয়েন্টটায় আমি যদি একটা কোণ নেই এ আর বি পয়েন্ট থেকে, তাহলে এই কোণটা পেলাম। তাহলে এই কোণটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ। আর আমি যদি ও কেন্দ্রে এই সেম পয়েন্ট দুইটা এ আর বি পয়েন্ট থেকে যদি একটা কোণ নেই, তাহলে আমি পাবো হচ্ছে কোণ এ ও বি। তাহলে এইটা হবে হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ। তো স্বীকার্য অনুযায়ী এই কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ কোণ এ ও বি হবে 2 ইনটু কোণ এসিবি। ওকে, পরটায় যাই। আচ্ছা, তো পরের স্বীকার্যটাই আমাকে বলেছে যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ। অর্থাৎ আমি যদি একটা বৃত্ত নেই, ধরা যাক ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটা বৃত্ত, তো এই বৃত্তটার এসি হচ্ছে আমার ব্যাস। তো এসি ব্যাসটা বৃত্তকে অর্ধেক ভাগে ভাগ করে ফেলে, তার মানে এটা হচ্ছে বৃত্তের একটা অর্ধেক, এটা হচ্ছে বৃত্তের একটা অর্ধেক। এখন বৃত্তের এই অর্ধেকে ধরা যাক হচ্ছে আমি একটা কোণ নিলাম, কোণ এবিসি। তো আমাকে স্বীকার্য অনুযায়ী বলছে যে কোণ এবিসি এর ভ্যালু হবে হচ্ছে এক সমকোণ বা হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা এটা কিন্তু প্রুফ করতে পারি কিভাবে, যে আমরা তো জানি যে কোনো নির্দিষ্ট দুইটা পরিধির উপরের বিন্দু যদি একই সাথে বৃত্তের পরিধির সাথে আর বৃত্তের কেন্দ্রে কোনো কোণ উৎপন্ন করে, তাহলে কেন্দ্রের কোণটা পরিধির কোণটা ডাবল হবে। তো আমি যদি ধরে নেই যে বৃত্তের উপরস্থ এ আর সি বিন্দুটা একই সাথে কিন্তু বৃত্তের পরিধিতে একটা কোণ উৎপন্ন করছে, বৃত্তের কেন্দ্রেও কিন্তু একটা কোণ উৎপন্ন করছে। তো বৃত্তের কেন্দ্রের কোণটা কি, কোণ এ ও সি। তো কোণ এ ও সি অ্যাকচুয়ালি কি একটা সরল রেখা, তার মানে এটা হচ্ছে 180 ডিগ্রি কোণ ধারণ করবে। আবার এই এ ও সি এর সঙ্গে এবিসি এর সম্পর্কটা কি, কোণ এ ও সি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু কোণ এ বি সি। তাহলে কোণ এ বি সি ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ ইনটু কোণ এ ও সি। তার মানে হচ্ছে হাফ ইনটু হচ্ছে 180 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি। তার মানে কোণ এবিসি এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ কোণ এবিসি হচ্ছে একটা এক সমকোণ। ওকে, পরের স্বীকার্যটায় যাই। পরের স্বীকার্যটায় বলছে যে আমরা তো পেয়ে গেলাম যে কোণ এবিসি হচ্ছে এক সমকোণ, তাহলে এই ত্রিভুজটা অ্যাকচুয়ালি কি আসবে, একটা আমার সমকোণী ত্রিভুজ আসবে না? এটাই এখানে বলেছে যে কোণ এবিসি যদি এক সমকোণ হয়, তাহলে এবিসি ত্রিভুজটা হবে একটা সমকোণী ত্রিভুজ। পরের স্বীকার্যটায় চলে যাই। পরের স্বীকার্যটায় বলছে যে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বৃত্তের ব্যাসার্ধের উপরে লম্ব হবে। তো ধরে নিই একটা বৃত্ত ও এ কেন্দ্র বিশিষ্ট এবিসি একটা বৃত্ত। তো ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটা বৃত্তের আমি ও এ হচ্ছে একটা ব্যাসার্ধ। তো এখন ও এ ব্যাসার্ধের এই এ বিন্দুতে আমি হচ্ছে একটা স্পর্শক আঁকলাম, ধরলাম ডি। তাহলে স্বীকার্য অনুযায়ী এই ও এ হচ্ছে ডি এর উপরে লম্ব। তাহলে আমরা বলতে পারি যে কোণ ও এ ই ইজ ইকুয়াল টু কোণ ও এ ডি ইজ ইকুয়াল টু হচ্ছে এক সমকোণ। ওকে, পরের স্বীকার্যটায় যাই। পরের স্বীকার্যটায় বলছে বৃত্তের অন্তর্লিখিত সামান্তরিক হবে একটা আয়তন। তো সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো কি কি ছিল, যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হবে আর বিপরীত বাহুগুলো সমান্তরালও হবে, তাই তো? তো আমরা ধরে নিলাম ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এটা এই বৃত্তের মধ্যে যদি আমি একটা চতুর্ভুজকে অন্তর্লিখিত করতে পারি এবং সেই চতুর্ভুজ যদি সামান্তরিক হয়, তাহলে বাই ডিফল্ট সেটা একটা আয়ত হয়ে যাবে। কারণ সামান্তরিক আর আয়তের মধ্যে পার্থক্যটা এখানেই ছিল যে সামান্তরিকের কোণগুলা সমকোণ ছিল না। তো যখনই আমি এটাকে বৃত্তের মধ্যে ঢুকাই দিব, তখন সেই কোণগুলো সমকোণ হয়ে যাবে এবং সেটা হচ্ছে একটা আয়ত হয়ে যাবে। তাহলে এবার আমরা পরের স্বীকার্যটা চলে যাই। তো পরের স্বীকার্যগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের জানা জিনিসগুলাই, যে বৃত্তের পরিধিকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ব্যাসকে আমরা কি দিয়ে প্রকাশ করি সেগুলো। তো বৃত্তের ব্যাসার্ধকে আমরা সাধারণত আর দিয়ে প্রকাশ করি। তো ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি যদি একটা বৃত্ত হয়, তাহলে ও যদি ব্যাসার্ধ হলে ও এর ভ্যালুকে আমরা বলবো আর। বৃত্তের ব্যাসকে আমরা সাধারণত ডি দিয়ে প্রকাশ করি, আর ডি ইজ ইকুয়াল টু আমার টুয়াইস আর হবে। আর বৃত্তের পরিধিকে আমরা বের করি হচ্ছে টুয়াইস পাই আর ফর্মুলা দিয়ে। আর এই পরিধি আর ব্যাসের যে রেশিওটা, তাহলে আমরা বলতে পারি টুয়াইস পাই আর ডিভাইডেড বাই টুয়াইস আর। তাহলে কি পাই পাচ্ছি না? এটাই হচ্ছে পাই এর ভ্যালু, যে পরিধি ইজ টু ব্যাস যদি করি সেটা আমরা পাই এর ভ্যালু পাবো। এবং এই পাই এর ভ্যালুটাকে আমরা অ্যাকচুয়ালি 22/7 ও একটা ভ্যালু বলতে পারি। আর বৃত্তের ক্ষেত্রফল আমরা বের করি হচ্ছে পাই আর স্কয়ার দিয়ে, অর্থাৎ
পাই ইনটু হচ্ছে ব্যাসার্ধ স্কয়ার বের করলেই আমি বৃত্তের ক্ষেত্রফলটা পেয়ে যাব। ওকে, পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে বলেছে যে দুইটা বৃত্ত পরস্পরকে একটা বিন্দুতে স্পর্শ করলে তাদের তিনটা সাধারণ স্পর্শক থাকবে। তো ধরে নেই ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আছে আর এ কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আছে, এরা হচ্ছে এই পয়েন্টটায় স্পর্শ করছে, তাহলে আমরা তাদের তিনটা সাধারণ স্পর্শক পাবো। প্রথম স্পর্শকটা হবে এই স্পর্শবিন্দু দিয়ে যাবে, আর বাকি দুইটা স্পর্শক হচ্ছে একটা এইরকম ভাবে যাবে, একটা হচ্ছে এইভাবে যাবে, তাহলে কিন্তু আমরা তিনটা স্পর্শক পেয়ে গেলাম। এটা 1 নাম্বার স্পর্শক, এটা 2 নাম্বার স্পর্শক, এটা হচ্ছে আমার 3 নাম্বার স্পর্শক। এখন যদি বৃত্ত দুইটা পরস্পরকে স্পর্শ না করে ছেদ করত, তাহলে কিন্তু স্পর্শকের সংখ্যা একটা কমে যেত। এরকম যে ধরা যাক এটা হচ্ছে আমার ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এটা হচ্ছে আমার এ কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এখন এরা যদি পরস্পরকে ছেদ করে তাহলে তো তখন আর একটা স্পর্শবিন্দু থাকবে না, আর স্পর্শবিন্দু না থাকলে কিন্তু স্পর্শকও হবে না। তো যদি আমি আগেরটার মতো মাঝখান দিয়ে একটা স্পর্শক টানি তাহলে কিন্তু সেটা ছেদক হয়ে যাবে, কারণ তখন ওই সরলরেখাটা বৃত্ত দুইটাকে কিন্তু দুইটা বিন্দুতে স্পর্শ করবে, অর্থাৎ তখন ছেদ করে যাবে। এই কারণে হচ্ছে শুধুমাত্র উপরেরটা আর হচ্ছে নিচেরটা এই দুইটাই আমার সাধারণ স্পর্শক থাকবে, অর্থাৎ কোন বৃত্তকে বা পরস্পর দুইটা বৃত্তকে যদি তারা নিজেরা নিজেদের মধ্যে ছেদ করে তখন তাদের সাধারণ স্পর্শক হয়ে যাবে হচ্ছে দুইটা। ওকে, এবার আমরা কিছু প্রশ্ন সলভ করে ফেলবো। তো প্রথম প্রশ্নে বলছে যে একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 16 বর্গ মিটার, তার পরিধি হচ্ছে 8 মিটার, আমাকে সেটার ব্যাসার্ধ বের করতে হবে। তো বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলাটা আমরা কি জানি, পাই আর স্কয়ার। তাহলে প্রশ্ন মতে হচ্ছে পাই আর স্কয়ারের ভ্যালু হচ্ছে 16, আর পরিধি সূত্র আমরা কি জানি, টুয়াইস পাই আর। তাহলে পরিধির মান কত দেওয়া, 8 মিটার, তার মানে এটা ভ্যালু হচ্ছে 8, তার মানে এখান থেকে পেয়ে যাই পাই আর এর ভ্যালু হচ্ছে আমার 4। তাহলে এখন যদি লিখি পাই আর ইনটু আর ইজ ইকুয়াল টু হচ্ছে 16, সেখানে পাই আর এর ভ্যালুটা যদি এখান থেকে বসিয়ে দেই তাহলে 4r ইজ ইকুয়াল টু হচ্ছে 16, তাহলে r ইজ ইকুয়াল টু 4, তার মানে বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আমার 4 মিটার। ওকে, পরেরটায় চলে যাই। পরেরটায় বলেছে একটা ত্রিভুজের বাহুগুলা উহার পরিবৃত্তের কি। তো পরিবৃত্ত জিনিসটা কি সেটা আমাদের আগে বুঝতে হবে। পরিবৃত্ত মানে হচ্ছে কোনো একটা বহুভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দু যদি কোনো বৃত্তের পরিধির উপরে থাকে তাহলে ওই বহুভুজের জন্য ওই বৃত্তটাকে আমরা বলবো হচ্ছে পরিবৃত্ত। সিমিলারলি ত্রিভুজ যদি হয় তাহলে আমরা ধরে নেই এটা হচ্ছে একটা বৃত্ত, বৃত্তটার এইটা হচ্ছে একটা অন্তর্লিখিত ত্রিভুজ। তাহলে বৃত্তটাকে অ্যাকচুয়ালি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুকেই পরিধির উপরে ধারণ করছে না, তার মানে এই বৃত্তটা হবে এই ত্রিভুজটার জন্য পরিবৃত্ত। এখন আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি ব্যাপারটাকে, তাহলে কিন্তু বলতে পারি যে এই বৃত্তটার পরিধির উপরে অ্যাকচুয়ালি এখন তিনটা বিন্দু আছে। তো এই তিনটা বিন্দু পরিধির উপরের যে কোনো তিনটা বিন্দু হতে পারে না। তো পরিধির উপরে যে কোনো তিনটা বিন্দু এর মধ্যে যদি যে কোনো দুইটা নেই তাহলে পরিধির উপরে যে কোনো দুইটা বিন্দু র্যান্ডমলি যদি যোগ করি তাহলে আমরা কি পাই, একটা জ্যা পাই না। তাহলে এইটাও একটা জ্যা, এইটাও একটা জ্যা, এইটাও একটা জ্যা। তাহলে একটা ত্রিভুজের বাহুগুলা তার পরিবৃত্তের অ্যাকচুয়ালি কি হবে, জ্যা। ওকে, পরেরটা চলে যাই। পরেরটায় বলেছে একটা বৃত্তস্থ চতুর্ভুজের একটা কোণ 70 ডিগ্রি হলে অপর কোণটা কত। তো বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, তার মানে হচ্ছে ধরা যাক এটা হচ্ছে আমার একটা বৃত্ত আর এটা হচ্ছে সেই বৃত্তের মধ্যকার একটা চতুর্ভুজ। তো কোন চতুর্ভুজ যদি বৃত্তের মধ্যে অন্তর্লিখিত হয় তাহলে একটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে সেই চতুর্ভুজের অন্তস্থ বিপরীত কোণগুলোর সমষ্টি হয় হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি যদি ধরে নেই যে এই কোণটা হচ্ছে আমার x, তাহলে আমি বলতে পারবো এই কোণটা হচ্ছে 180 মাইনাস x। তাহলে আমাকে বলেছে যে একটা কোণ 70 ডিগ্রি, তার মানে এই x এর ভ্যালু যদি আমার 70 হয় তাহলে অপর কোণটা কত আসবে, 180 মাইনাস হচ্ছে x, তার মানে হচ্ছে 180 মাইনাস 70 অর্থাৎ 110 ডিগ্রি। তার মানে চতুর্ভুজের অপর কোণটা অ্যাকচুয়ালি 110 ডিগ্রি। পরেরটা চলে যাই। পরেরটা বলেছে ABCD একটা বৃত্তের
এবি এবং সিডি দুইটা সমান যে পরস্পরকে পি বিন্দুতে ছেদ করবে। তাহলে আমি ধরে নিচ্ছি হচ্ছে এটা হচ্ছে আমার একটা বৃত্ত, তাহলে এটা হচ্ছে এডিবিসি বৃত্ত, তাই না? তার মানে এর এবি আর সিডি দুটো সমান যে, তাহলে এটা হচ্ছে আমার এবি যে, আর আরেকটা যে আমি এঁকে ফেলি যেটা হবে আমার সিডি যে, এটা হচ্ছে আমার সিডি যে। তো এরা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। তো এরা যেহেতু সমান, তার মানে কি এই সিডি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এবি। তাহলে নিচের কোনটা সঠিক? তো ইউজুয়ালি যদি দুইটা সমান যায় পরস্পরকে ছেদ করে, তাহলে এইটা আর এটা সমান হবে, আর এইটা আর এটা সমান হবে। তার মানে সিপি ইজ ইকুয়াল টু বিপি হবে, আর এপি ইজ ইকুয়াল টু ডিপি হবে। তাহলে চেক করে দেখি এরকম কিছু আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে এপি ইজ ইকুয়াল টু ডিপিও আছে, আর বিপি ইজ ইকুয়াল টু সিপিও আছে। তার মানে এটার অ্যান্সার অ্যাকচুয়ালি দুইটাই। ওকে, তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। পরেরটায় বলেছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তো যেহেতু ব্যাস আমি 3 গুণ বাড়াচ্ছি, তাহলে আমি ধরে নিই আগের ব্যাস হচ্ছে d1, আর পরের ব্যাস তাহলে আসবে আমার 3d1। তো এখন আমরা তো জানি যে d ইজ ইকুয়াল টু হচ্ছে r ইন্টু 2, তার মানে হচ্ছে টুয়াইস r। আর আমরা বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি? পাই আর স্কয়ার। তাহলে এবার পাই আর স্কয়ার থেকে আমি হচ্ছে না d এর ফর্মুলা নিয়ে যাই, তাহলে লিখতে পারি কি পাই ইন্টু হচ্ছে d বাই 2 হোল স্কয়ার। d বাই 2 কোথা থেকে পেলাম? এই যে d ইজ ইকুয়াল টু টুয়াইস r, এখান থেকে হচ্ছে r ইজ ইকুয়াল টু d বাই 2। তাহলে এখন এখান থেকে যদি আমি এখন এটাকে আলাদা করে দিই, তাহলে লিখতে পারি পাই d স্কয়ার ইন্টু হচ্ছে 1/4, দ্যাট মিন্স 1/4 পাই d স্কয়ার। তার মানে পাই আর স্কয়ার লেখা যে কথা, 1/4 পাই d স্কয়ার লেখা সেম কথা। এবার আমরা ম্যাথে ফিরে আসি। তো ম্যাথে আমাকে বলেছিল যে ব্যাস আমি 3 গুণ বাড়াবো। তাহলে বাড়ানোর আগে এরিয়াটা যদি a1 হয়, তাহলে a1 ইজ ইকুয়াল লিখতে পারি 1/4 পাই d1 স্কয়ার। আর 3 গুণ বাড়ানোর পরে আমার এরিয়াটা যদি a2 হয়, তাহলে আমি লিখতে পারি কি 1/4 পাই 3d1 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে 1/4 পাই 9d1 স্কয়ার। তাহলে এখন আমি যদি a1 ডিভাইডেড বাই a2 করি, তাহলে আমি লিখতে পারি 1/4 পাই d স্কয়ার ডিভাইডেড বাই 1/4 পাই 9d স্কয়ার d1 d1। তাহলে এখন উপর থেকে 1/4 আর d1 স্কয়ার কাটা যায়, 1/4 d1 স্কয়ার কাটা যায়। তাহলে এখান থেকে আসে a1 ডিভাইডেড বাই a2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইডেড বাই 9। তাহলে এখান থেকে আমরা পাই যে a2 ইজ ইকুয়াল টু 9a1। তার মানে পরের ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফলের 9 গুণ হবে। তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? ক্ষেত্রফল আমার 9 গুণ বৃদ্ধি পাবে। ওকে, তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। পরেরটায় বলেছে একটা বৃত্তের ব্যাসার্ধ অপর বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। তার মানে প্রথম বৃত্তটাকে ধরে নিই r1, পরের বৃত্তটাকে ধরে নিই হচ্ছে r2। r2 ইজ ইকুয়াল টু টুয়াইস r1। তো আমাকে বলছে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত আসবে। তো a1 তাহলে কত আসবে? পাই r1 স্কয়ার, আর a2 তাহলে কত আসবে? পাই r2 স্কয়ার। তাহলে এটাকে আবার কি লেখা যায়? পাই 2r1 হোল স্কয়ার, তার মানে হচ্ছে 4 পাই r1 স্কয়ার। তাহলে a1 বাই হচ্ছে a2 আমার আসবে হচ্ছে পাই r1 স্কয়ার ডিভাইডেড বাই পাই r1 স্কয়ার ইনটু 4। তার মানে a2 ইজ ইকুয়াল টু 4a1। তাহলে আমার ক্ষেত্রফলের অনুপাতটা হবে হচ্ছে 1:4 হচ্ছে 4, অথবা হচ্ছে 4:1 হচ্ছে 1, যেটাকে আমি আগে লিখতে চাই। ওকে, পরেরটা চলে যাই। তো এই ম্যাথটা আমাকে বলেছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরত্বের একটা জ্যা কত সেন্টিমিটার হবে। তার মানে আমি একটা বৃত্ত নিয়ে নেই। এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও ধরে নিলাম। এখন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটার একটা জ্যা আমাকে বের করতে হবে, যেটা হচ্ছে 5 সেন্টিমিটার দূরে আছে। তাহলে আমি তো দেখতে পাচ্ছি যে এইটাকে যদি আমি একটা জ্যা ধরে নেই এবি, তাহলে এবি এর দূরত্বটা হচ্ছে কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার। তাহলে আমি এই ডিসটেন্সটা পেয়ে গেলাম হচ্ছে 5 সেন্টিমিটার। আর আমাকে বলে দিয়েছে যে বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে আমি যদি বৃত্তের উপরের এ পয়েন্টটা কেন্দ্রকে যোগ করে দিই, তাহলে এটা আমি কি পেয়ে যাব? 13 সেন্টিমিটার।
এখন আমাকে বের করতে হবে জ্যাটা কত সেন্টিমিটারের হবে। তো আমরা যদি একটু খেয়াল করি তাহলে তো বলতে পারি যে এইটা হচ্ছে একটা আমার সমকোণী ত্রিভুজ। তাহলে আমি এই পয়েন্টটাকে নাম দিয়ে দিই হচ্ছে সি। এখন এটা ও, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ। তো এখন আমি তো 5 সেন্টিমিটার দূরত্বের একটা জ্যা বের করলাম, তাই না? তো কোনো কিছু থেকে কোনো সরলরেখার দূরত্ব যদি বের করতে চাই তাহলে লম্ব দূরত্ব বের করতে হবে না? তাহলে তো বাই ডিফল্ট বলতে পারছি যে ওসি হচ্ছে এ বি এর উপরে লম্ব। তাহলে আমরা কিছুক্ষণ আগে একটা স্বীকার্য পড়ে এসেছিলাম না, কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জায়গায় সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমি বলতে পারি সি অ্যাকচুয়ালি এ বি এর মধ্যবিন্দু। তার মানে আমি বলতে পারবো AC ইজ ইকুয়াল টু বিসি। তাহলে আমি যদি এসি অথবা বিসি যে কোনো একটা বের করে 2 গুণ করে দেই তাহলেই কিন্তু আমার এই এবি এর মানটা বের হয়ে আসবে। তাহলে আমি এখান থেকে অ্যাকচুয়ালি এসি কেই বের করব। তো আমি জানি হচ্ছে ওএ হচ্ছে 13 সেন্টিমিটার আর ওসি হচ্ছে আমার 5 সেন্টিমিটার। তাহলে এখানে এইটা যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে এখানে আমি পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। তো পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে আমি জানি হচ্ছে আমার অতিভুজটা 13। তাহলে OA স্কয়ার ইজ ইকুয়াল টু OC স্কয়ার প্লাস AC স্কয়ার। তার মানে হচ্ছে 13 স্কয়ার ইজ ইকুয়াল টু 5 স্কয়ার প্লাস AC স্কয়ার। তাহলে এখান থেকে AC এর ভ্যালু পাবো √13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, দ্যাট মিন্স √169 মাইনাস 25 মানে √144, দ্যাট মিন্স হচ্ছে 12। তাহলে AC যদি আমার 12 সেন্টিমিটার হয় তাহলে AB ইজ ইকুয়াল টু কত আসবে? 2 ইন্টু 12, তার মানে হচ্ছে 24 সেন্টিমিটার। তাহলে AB হবে হচ্ছে অ্যাকচুয়ালি 24 সেন্টিমিটার। ওকে, তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। পরেরটায় বলেছে বৃত্তের কেন্দ্র থেকে 24 সেন্টিমিটারের জ্যা এর উপর অঙ্কিত লম্ব 5 সেন্টিমিটার হলে ব্যাসার্ধটা কত? তাহলে আবার আগের মতো বৃত্ত একটা আমরা নিয়ে নেই। এই বৃত্তটার 24 সেন্টিমিটারের একটা জ্যা নিব। তাহলে এই জ্যাটা ধরে নিলাম হচ্ছে আমার, নাম দিয়ে দেই এ বি। এ বি হচ্ছে আমার 24 সেন্টিমিটার, এর উপর অঙ্কিত লম্ব 5 সেন্টিমিটার। তার মানে কেন্দ্র থেকে এর অঙ্কিত লম্ব হচ্ছে আমার 5 সেন্টিমিটার। তো কেন্দ্র থেকে যদি এটার উপর আমি লম্বটা নিই, ধরা যাক এটা হচ্ছে ও কেন্দ্র আর ওই লম্বটা হচ্ছে সি বিন্দুতে ছেদ করলো, তাহলে AC is equal to BC is equal to 24/2, that means হচ্ছে 12 সেন্টিমিটার। তার মানে এটা অ্যাকচুয়ালি 12। তো আমাকে বলতে হবে ব্যাসার্ধটা কত। তাহলে এই ম্যাথটাই আমরা উল্টা করে আসলাম না আগের চ্যাপ্টারে, মানে আগের ম্যাথটাতে। তাহলে এটা অ্যাকচুয়ালি কত আসবে? √12 স্কয়ার প্লাস 5 স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে √169 মানে হচ্ছে 13। তার মানে ব্যাসার্ধ অ্যাকচুয়ালি আমার 13 সেন্টিমিটার। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। চলুন তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। পরেরটায় বলেছে যে এটা একটা হচ্ছে বৃত্ত, এই বৃত্তটার একটা কোণের ভ্যালু দেওয়া আছে যে কোণ ACB, এটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 41 ডিগ্রি। আমাকে বের করতে বলেছে কোণ AOB টার ভ্যালু কত। তো আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি যে ACB টা অ্যাকচুয়ালি এই A আর B এই দুইটা বিন্দু থেকে উৎপন্ন হচ্ছে এবং এরা তো পরিধির উপরে উৎপন্ন হচ্ছে এবং এই দুইটা বিন্দু কিন্তু ফিক্সড, এবং এই দুইটা ফিক্সড বিন্দু থেকে আবার AOB কোণটা কিন্তু কেন্দ্রে উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে কোণ AOB হচ্ছে একটা আমার কেন্দ্রস্থ কোণ আর কোণ ACB হচ্ছে আমার একটা বৃত্তস্থ কোণ। তাহলে আমরা তো জানি যে কেন্দ্রস্থ কোণ অ্যাকচুয়ালি হচ্ছে 2 ইনটু বৃত্তস্থ কোণ হয়। তাহলে কোণ AOB ইজ ইকুয়াল টু কি 2 ইনটু কোণ ACB হবে। তার মানে কোণ AOB এর ভ্যালু আসবে 2 ইনটু 41, দ্যাট মিন্স হচ্ছে 82 ডিগ্রি। তার মানে অ্যান্সারটা হচ্ছে আমার 82 ডিগ্রি। ওকে, আশা করি ম্যাথ তোমরা বুঝতে পারলাম। চলুন তাহলে এবার পরেরটা চলে যাই। তো পরেরটায় বলছে দুইটা বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 4:5 যদি হয় তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাতটা আমাকে বের করতে হবে। তো আমি ধরে নিই প্রথম বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে R1, পরের বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে R2। প্রশ্ন মতে আমার R1 ডিভাইডেড বাই R2 দেওয়া হচ্ছে 4/5। এখন তাহলে প্রথম বৃত্তটার ক্ষেত্রফল আমি ধরে নিচ্ছি হচ্ছে A1। তাহলে A1 কি লিখতে পারি? পাই R1 স্কয়ার। আর সেকেন্ড বৃত্তটার ক্ষেত্রফলকে আমি ধরে নিচ্ছি হচ্ছে A2। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? পাই R2 স্কয়ার। তাহলে এটাকে যদি আমি ভাগ করে দেই তাহলে লিখতে পারি A1 ডিভাইডেড বাই
a2 ইজ ইকুয়াল টু হচ্ছে পাই r1 স্কয়ার ডিভাইডেড বাই পাই r2 স্কয়ার। তাহলে দুই পাশ থেকে পাই কেটে দিলে আমরা লিখতে পারি r1 স্কয়ার ডিভাইডেড বাই r2 স্কয়ার। এখন এটাকে আবার লেখা যায় না r1 ডিভাইডেড বাই r2 হোল স্কয়ার। তো আমরা কি জানি r1 ডিভাইডেড বাই r2 এর ভ্যালু 4/5, তাহলে এটা হবে হচ্ছে 4/5 হোল স্কয়ার, তার মানে হচ্ছে 16 ডিভাইডেড বাই 25। তাহলে a1 a2 এর ভ্যালু হচ্ছে 16 ডিভাইডেড বাই 25। তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত আসবে হচ্ছে 16 হচ্ছে 25। ওকে, আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। চলুন তাহলে এবার আমরা পরের ম্যাথে চলে যাই। তো পরের ম্যাথটা একটা কনসেপচুয়াল ম্যাথ। এখানে বলেছে যে আর ব্যাসার্ধের অর্ধবৃত্তে অন্তর্লিখিত সর্ববৃহৎ ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। তাহলে একটা আমি বৃত্ত নেই। এবার এই বৃত্তটার আমি ব্যাসার্ধ নিলাম হচ্ছে আর। এখন এইটার আমি পুরো বৃত্ত কিন্তু নিব না, আমি নিব হচ্ছে অর্ধেক বৃত্ত। তাহলে আমি উপরের হাফটাকে কনসিডার করে নিচের হাফটাকে আমি বাদ দিয়ে দিই, তাহলে এতটুকু হচ্ছে আমার বাদ। তাহলে এখন এই অর্ধবৃত্তের মধ্যে আমার সর্ববৃহৎ যে ত্রিভুজটা সেটার ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। তো এটার মধ্যে সবচেয়ে বড় যে ত্রিভুজটা আঁকা যায় সেটা অ্যাকচুয়ালি এরকম একটা ত্রিভুজ হবে, কারণ আমি কিন্তু মোটামুটি এতখানি জায়গা অকুপাই করে ফেলেছি এই অর্ধবৃত্তের মধ্যে, আর কিন্তু অল্প একটু জায়গা, এই যে এই এতটুকু জায়গা এখানে বাকি আছে আর এখানে হচ্ছে এতটুকু জায়গা বাকি আছে। তার মানে এটা আমরা ধরে নিতে পারি যে সবুজ জায়গাটুকুই হচ্ছে আমার সর্ববৃহৎ এরিয়ার ত্রিভুজটা। এখন আমাদের ভালোভাবে খেয়াল করি, এই সবুজ এরিয়ার ত্রিভুজটার ভূমি হচ্ছে এই আর প্লাস হচ্ছে এই আর, তার মানে ভূমি হচ্ছে আমার টুয়াইস আর, আর উচ্চতা এটা হচ্ছে এইটা না, এটাও কি আবার একটা ব্যাসার্ধ, তার মানে উচ্চতা হচ্ছে আর। তাহলে উচ্চতা পেয়ে গেলাম আর। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি আসবে? হাফ ইন্টু হচ্ছে ভূমি ইন্টু হচ্ছে আমার উচ্চতা, তার মানে হচ্ছে হাফ ইন্টু হচ্ছে টুয়াইস আর ইন্টু হচ্ছে আর। তাহলে 2 কাটা চলে গেলে অ্যান্সারটা হচ্ছে আর স্কয়ার। তার মানে আর ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তে অন্তর্লিখিত সর্ববৃহৎ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আমার আর স্কয়ার। তো আশা করি ম্যাথটা আমরা বুঝে ফেললাম। তো মোটামুটি বৃত্ত থেকে যেই ধরনের কোশ্চেন আসে আমরা সবগুলাই এই লেকচারে কভার করে ফেলেছি। আশা করি লেকচারটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এই টাইপের ম্যাথগুলো করলে আর উপপাদ্যগুলা মানে যে স্বীকার্যগুলা যদি আপনারা ভালো মতো আয়ত্ত রাখতে পারি তাহলে মোটামুটি আমরা সব কোশ্চেনই এখান থেকে অ্যান্সার করতে পারবো। তো আশা করি আপনারা ম্যাথগুলো ভালো মতো বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে আমার পুনরায় দেখা হচ্ছে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি নাফিজ ইসলাম আজকে আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।